সবাই এটা নোট করো ভালো করে। ও প্রথম 2024 সালে যখন পরীক্ষা দেয় তখন কিন্তু আগে ফিজিক্স কেমিস্ট্রি করে পরে বায়োলজি করে। যদি কিছু না হয় নিটটাই তো সবকিছু নয়। AITS এর স্কোর কিরকম আসতো? ফুল ড্রপ করা উচিত নাকি পার্শিয়াল ড্রপ? এটা যে কোনো ইয়ারের নিট অ্যাসপিরেন্টসদের একটা কমন প্রশ্ন হয়। আজকে আমি তার সম্বন্ধে আলোচনা করব যে দুটো পরপর নিট অ্যাটেম্পটে মন মতো স্কোর তো পাইনি, তার জায়গায় সিইউটি এক্সামসে তার একটা ভালো স্কোর আসে এবং সে ডিসাইড করে কিছুক্ষণের জন্য হলেও যে আমি সিইউটি থ্রু দিয়ে অ্যাডমিশন নিয়ে নেব। কিন্তু অ্যাডমিশনের দিন ঠিক সকালবেলায় সে ডিসিশন নেয় যে না আমি ড্রপ করব এবং কোনো কলেজে ভর্তি না হয়ে ফুল ড্রপ। 2025 সালে সে খুব ভালো একটা র্যাঙ্ক করে এবং সে গভর্নমেন্ট মেডিকেল কলেজে তার নিজের একটা পজিশনকে সিকিউর করে। আজকে আমি ডেকে নিচ্ছি রায়তিকে। প্রথমে রায়তি, মেনি কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস তোকে আমি জানতে চাইবো প্রথম, সেটা হচ্ছে 2023 তুই যখন প্রথম এক্সামসে বসিস তখন তো ক্লাস 12 ছিল এবং সেই সময় সেই অ্যাটেম্পটা তোর হয়নি। 2024 তোর ফার্স্ট ড্রপ ছিল। সেই ফার্স্ট ড্রপে তোর হলো না, কারণটা কি ছিল? কারণ 2024 এ খুব হাই কাট অফ গেছিল আর সেই জন্যই হয়নি। কত ছিল তোর মার্কস? 590 ছিল আগের বছরে, তখন হয়নি না। তো আর এক্সাম হল বা ওভারঅল 2024 এর প্রিপারেশনস কেমন ছিল? ভালো ছিল? হ্যাঁ, 2024 শুধু ডিউ টু হাই কাট অফের জন্য 2024 এ তোর হয়নি, তাই তো? আরো ওই মানে মার্কসটা আমার আরো ভালো হতে পারতো, কারণ ওই যেদিন এক্সাম ছিল সেই এক্সামে আমার লাস্ট 1 আওয়ার আমি প্রচন্ড প্যানিকড হয়ে গেছিলাম। সেটা এই বছর হয়নি? না, এই বছর আমার একদমই প্যানিকড হয়নি। কেন হলো না এই বছর? কারণ এই বছর আমার সবাই শুনতে চাইছে, ডেফিনেটলি তুই যেগুলো ফলো করেছিস, যেভাবে এইগুলোকে ওভারকাম করেছিস, সেগুলোই তো শুনতে চাইছে তো জুনিয়ররা। হ্যাঁ, মানে 2025 এ আমার যেটা প্যানিকড একদমই হয়নি। এটা মেন কারণ ছিল যে মানে নিটটা তোর জীবনে সব মেন মোটিভ না। আমি ভেবেছিলাম যে যদি নিট না হয় তাহলে আমি কোনো সিইউটি বা এমস নার্সিং। সিইউটি তে অলরেডি চান্সও পেয়েছিলিস। হ্যাঁ, আমি কিন্তু তুই 2024 এ ভর্তি হসনি, তো 25 এ পরীক্ষা দিয়ে আবার ভর্তি হতিস, তাই না? হ্যাঁ, তো এইটা মানে তোর মেন আর কি, মানে ওই জন্য আমার কোনোভাবে মানে একদমই টেনশনটা কাজ করেনি। আমার মনে হয়েছিল যে যদি আমি এক্সাম হলে আমি যদি ম্যাক্সিমাম টাইম যদি প্যানিক করে টাইম ওয়েস্ট করে দিই তাহলে আমার এক্সামে মার্কসে এফেক্ট পড়বে। যদি আমি প্যানিক না করে পরীক্ষা দিই। এই কথাগুলো কিন্তু এক্সাম হলে যখন আমি যেতাম এন্ডে, আমি কিন্তু ওদেরকে এগুলো বলতাম যে হচ্ছে 2022 মানে যদি কিছু না হয় নিটটাই তো সবকিছু নয়, তাহলে অন্য কিছু করবো। আমি শেয়ার করেছিলাম, আমি ভেবেছিলাম যদি এটা না হয় তাহলে জুলজি অনার্স করবো। না, আমি সিইউটি তে আগের বছর জুলজি অনার্স পেয়েছিলাম এবং আমি ওই দিন মানে যেদিন অ্যাডমিশন ডেট ছিল আমি তখনও ভেবেছিলাম যে আমি পার্শিয়াল ড্রপ নেব, কিন্তু তখন হঠাৎ করে মাইন্ডে আসে যদি আমি পার্শিয়াল ড্রপ নিই তাহলে তো আমি যখন নিটের জন্য আমার নিটে যখন প্রিপারেশনে তখন সেটা আমার ভালো করে প্রিপারেশন আমি 100% হবে না, তাই জন্য পার্শিয়াল ড্রপ নিসনি। আচ্ছা, আমি একটা কথা মানে একটা জিনিস জানতে চাই এখানে আমি, যে এই যে ড্রপ যখন বারবার নিচ্ছিলিস তার তো একটা রিজন দরকার যে আমি কিছু একটা ভালো করবো, কিছু একটা খারাপ ছিল কিছু একটা ভালো করবো। তো সেরকম কোনো কারণ ছিল যে 2023 আর 24 মধ্যে বা 24 আর 25 মধ্যে, মানে এই যে দুটো ড্রপ যে তুই নিলি তাতে কোনো কারণ ছিল যে হচ্ছে মানে যে এই কারণে আমার ড্রপ নেওয়া উচিত? মানে যখন আমি ফার্স্ট অ্যাটেম্প দিয়েছিলাম 12 এর সাথে তখন আমার 11 এ অনেক ব্যাকলগ ছিল। 11 এ অনেকটা ব্যাকলগ হয়ে গেছিল। আচ্ছা, তো সেটা তুই রিয়ালাইজ করেছিলিস? হ্যাঁ, কিন্তু 12টা আমার ঠিকঠাকই পুরোপুরি সিলেবাস কমপ্লিট হয়েছিল। 24 এ যখন তুই প্রিপেয়ার করেছিস 11টাকেও ব্যাকলগটা ক্লিয়ার করে প্রিপেয়ার করেছিস। আচ্ছা, এই প্রিপারেশনের কথা যখন বলবো তো তখন মানে তুই আমাদের কি রিসোর্স ইউজ করতিস, মানে প্রেপমেট থেকে তুই কি সাপোর্ট পেয়েছিস তোর এন্টায়ার এই র্যাঙ্ক এবং এই কিছু মানে সব জিনিসের জন্য? আমি প্রিমিডে ডাউট কর্নার নিতাম, কারণ আমার যখনই কোনো ইনস্ট্যান্ট ডাউট আসতো সেটা আমি 1-to-1 ডাউট কর্নারে সেটা সলভ হয়ে যেত। কোন এডুকেটরের ডাউট কর্নার নিতিস? আমি ফিজিক্সে কেআর স্যারের ডাউট কর্নার নিয়েছিলাম আর কেমিস্ট্রিতে আজিরি স্যারের ডাউট কর্নার নিয়েছিলাম। ওকে, এবার ডাউটটা যখন ইনস্ট্যান্ট কোনো ডাউটটা আসতো আমার সেটা খুব ইজিলি সলভ হয়ে যেত, আমাকে ওয়েট করতে হতো না। ওকে, আচ্ছা, এই যে ধর ডাউট কর্নারের থ্রু দিয়ে তুই যখন ডাউটস গুলো সলভ করতিস এবং তারপরে AITS দিতিস, AITS এর স্কোর কিরকম আসতো? স্কোর আমার প্রথম দিকে 560 570 এরকম আসতো, যখন ওটা 3 আওয়ার্স হয়ে গেছিল মানে 20 মিনিট কমে যাওয়ার পর থেকে তখন ওটা একদম মার্কসটা ড্রপ করে গেছিল 520 500 এসেছিল। তারপর লাস্ট 1 মান্থসে সেটা অনেক রেগুলার হয়ে গেছিল। অনেক মক টেস্ট দেওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল, অনেক মক টেস্ট দিতে দিতে। প্রিপেয়ারের কতগুলো মক টেস্ট দিয়েছিলিস? প্রিমিডের AITS গুলো আমি দিয়েছিলাম, টোটাল 10টা মক টেস্ট দিয়েছিলিস, মানে একটা দুটো মিস গেছিল বাট ম্যাক্সিমাম মানে মোটামুটি ম্যাক্সিমামটাই তুই মেজর টেস্ট গুলো সবই দিয়েছিলিস। আচ্ছা, এখানে একটা জিনিস তোকে আমি জিজ্ঞেস করতে চাইবো, এই যে ধর যখন পড়াশোনা করছিস
তখন একটা স্পেশালি ড্রপ যখন আমরা নিই, সেই সমস্ত ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কথা বলে যা বুঝেছি, পেরেন্টস এর একটা মেন্টাল সাপোর্ট তো সবসময় দরকার। সেটা তুই পেয়েছিস? 100% সাপোর্ট পেয়েছিলাম। আমি যখন সেকেন্ড অ্যাটেম্প দিয়েছিলাম তখনও দেখলাম আমার চান্স হলো না, তখন লাস্ট থার্ড অ্যাটেম্পটের জন্য মানে আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমি ফুল ড্রপ নিয়ে নেবো কি পার্শিয়াল ড্রপ নেবো। তখন পেরেন্টসরা আমাকে বলেছিল যে তোমার যেটা মনে হয় তুমি সেটা নাও, মানে কখনো আমাকে ফোর্স করেনি। এবং আমাকে যখন আমি বললাম যে ফুল ড্রপ নেবো, তখন আমার মাঝে মাঝে মনে হতো যে আমি কি পারবো না, কিন্তু যেটা আমাকে মেন্টালি যে এত সাপোর্ট করেছে, হ্যাঁ যে পারবো, সেই কনফিডেন্সটা আমি পুরোপুরি পেয়েছিলাম। কে বেশি সাপোর্ট করেছে? দুজনেই পুরোপুরি। ডিপ্লোম্যাটিক নাকি সত্যি বলছিস? সত্যি বলছি। বাহ, এটা খুব, বাবা মা যখন দুজনে সাপোর্ট করে ওটা একটা অনেক বড় মানে কি বলবো, এটা পজিটিভিটি আনে। অনেক সময় কি হয় যে বাবা চাইছে, মা হয়তো বলছে তুই একটা কথা ভর্তি হয়ে যা, এরকম হয়নি তোর ক্ষেত্রে। এটা রিয়েল গ্রাউন্ডে আমি কথাটা বললাম, কিন্তু তোর ক্ষেত্রে যখন দুজনেরই সাপোর্ট পেয়েছে এবং যে সমস্ত অ্যাসপিরেন্টরা দুজনেরই সাপোর্ট পাচ্ছে, আমার মানে এর থেকে বেশি পাওয়ার কিছু হয় না যখন একটা বাচ্চা প্রিপেয়ার করছে। আমি তোর থেকে একটা জিনিস জানতে চাইবো, যে এক্সাম হলে যখন মানে 2025 পরীক্ষা দিচ্ছিলিস, তো এক একজন এক এক রকম জিনিস তাদের মাথায় এসেছে, তোর মাথায় কি আসছিল যখন মানে 2025 যখন পরীক্ষা দিয়েছিলাম? যখন প্রথমে আমি বায়োলজি অ্যাটেম্প করেছিলাম, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স অ্যাটেম্প করেছিলাম। প্রথমে বায়োলজি যেহেতু 1 আওয়ার্স আমার লেগেছিল, তারপর কেমিস্ট্রিও 1 আওয়ার্স লেগেছিল। তো হঠাৎ করে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স কেন করলি? লাস্ট ইয়ারে তুই কি অ্যাটেম্পটের সিকোয়েন্স, মানে অ্যাটেম্পটের সিকোয়েন্স কি ছিল? প্রথমে আমি 2024 সালে যখন নিট দিয়েছিলিস, তখন আমি ফিজিক্স কিছুটা করেছিলাম, কেমিস্ট্রি কিছুটা করেছিলাম, লাস্টে বায়োলজি। সবাই এটা নোট করো ভালো করে। ও প্রথম 2024 সালে যখন পরীক্ষা দিতে, তখন কিন্তু আগে ফিজিক্স কেমিস্ট্রি করে পরে বায়োলজি করে। 25-এ হঠাৎ করে আগে বায়োলজি করলি, মানে এটা কি মক টেস্টের সময়ও, 25-এর মক টেস্টের সময়ও তাই করতিস নাকি হঠাৎ করে এক্সামের দিনই করলি? না, মক টেস্টের সময় প্রথমে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরকমই করতাম, কিন্তু দেখতাম যে যদি আমার ফিজিক্স, যেহেতু ফিজিক্স আমার প্রচন্ড উইক সাবজেক্ট ছিল, এবার আমার মনে হতো যে আমি যদি ফিজিক্স লাস্টে করি তাহলে মানে আমি হয়তো প্যানিকটা ভালো করতে পারবো না, যদি ফিজিক্সটা প্রথমে করলে হয়তো আমার ভালো হয়ে যাবে। কিন্তু আমি লাস্টে কিন্তু যখন দেখলাম যদি কোনো কোশ্চেন পেপারে ফিজিক্স খুব যদি হার্ড এসে যাচ্ছে, সেটা আমার প্রথমে অ্যাটেম্প করতে গেলে আমি যেহেতু আমার উইক সাবজেক্ট ওটা, তাই জন্য আমি আরো প্যানিকড হয়ে আমার প্রথম থেকেই আমার মাইন্ডসেটটা মানে পরীক্ষা দেওয়ার একটা ইচ্ছাটা থাকতো না যে এই রিয়ালাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থ্যাঙ্ক গড এই রিয়ালাইজেশন তোর মক টেস্টে হয়েছিল, কারণ এবার 2025 এ যেরকম ফিজিক্স হার্ড এসেছিল, যদি আমি ফিজিক্স প্রথমে অ্যাটেম্প করতাম, আমার মনে হয় যে আমি আমার যেরকম মার্কসটা এনেছি সেটা আনতে পারতাম না। একদমই আসতো না, সেই জিনিসটা কখনোই আসতো না। তো সবাই কিন্তু এটা ভালো করে খেয়াল করবে, যেটা স্ট্রং সাবজেক্ট সেটা সবচেয়ে প্রথমে করা বেটার। একদমই তাই, একদমই তাই। সেটাই তোদেরকেও আমি প্রত্যেকটা এক্সামে পরে বলতাম, এবং তোমাদেরকেও বলবো। ও তো একটা রিয়ালাইজেশন শেয়ার করলো, কিন্তু অ্যাকচুয়ালি মক টেস্ট দেওয়া উচিত মাল্টিপল রিয়ালাইজেশন নিজের মধ্যে আনার জন্য, এবং সেটা নিয়ে টিচারের কাছে যাওয়ার জন্য। টিচারের কাছে যেতে হবে, একটা মক টেস্ট যখন দেবে দেখবে অনেক কিছু তোমাদের রিয়ালাইজেশন আসবে, এবং সেই রিয়ালাইজেশনটাকে ভেরিফাই করার জন্য যে যেটা রিয়ালাইজ করলাম সেটা ঠিক রিয়ালাইজ করলাম, এটা আমার রিয়ালাইজেশনের মধ্যে আসছে, সেটা তো নিয়ে তোমাকে টিচারের কাছে, মেন্টরের কাছে যেতে হবে। এটা কিন্তু প্রত্যেকে ফলো করবে। আজকে এটাও করেছিল বলে নিট 2025 এর ফিজিক্স কোয়েশ্চেন একটা কঠিন আসার পরেও ও কিন্তু একটা ভালো স্কোর পেয়েছে। আচ্ছা, আরেকটা আমার একটা বলার যে অনেক সময় নিতে ওএমআর বাবলিং এ অনেকে মিস্টেক হয়। আমার একটা স্ট্র্যাটেজি ছিল যে আমি একটা কোশ্চেন অ্যাটেম্প করতাম আর সেটার বাবলিং করতাম। এটার জন্য যদি আমি অনেকগুলো কোশ্চেন অ্যাটেম্প করতাম আর পরপর বাবলিং করলে অনেক সময় বাবলিং এর পুরো পরপর এরর হয়ে যায়। একদমই তাই, যেটাকে বাল্ক বাবলিং বলি আমরা। বাল্ক বাবলিং ও করতো না, এটা ক্লিয়ার মেসেজ দিল যে কোনোদিন একটা কোশ্চেন অ্যাটেম্প করতাম তারপরে আরেকটা বাবলিং করতাম, যেটাতে কখনোই আমার আজ পর্যন্ত যতগুলো মক টেস্ট দিই কোনোটাতে মার্কিং মিস্টেক হয়নি, একদমই মিস্টেক হয়নি। ওকে, সমস্ত জিনিসই আলোচনা করা হয়ে গেল। একটা জিনিস না মানে জিজ্ঞেস করলেই নয়, এমন 2-3টে ক্রাইটেরিয়া যেটা তোর মধ্যে যদি না থাকতো তাহলে তুই র্যাঙ্ক করতিস না। মানে ওটা কন্টিনিউ, যে কনসিস্টেন্সিটা মেইনটেইন করা আর হার্ড ওয়ার্ক, এটা আর নিজের মধ্যে কনফিডেন্স থাকা যে আমি করতে পারবো, এই তিনটে জিনিস খুবই দরকার। তো কনসিস্টেন্সি নাকি কনফিডেন্স, কোনটা বেশি দরকার? দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সিও দরকার, কনফিডেন্সও দরকার। কনফিডেন্স বলতে তুই অ্যাকচুয়ালি কি বলছিস? কনফিডেন্স আমি ভাবলাম যে পারবো ভাবছি, কারণ আমার যেটা 2024 হয়েছিল, আমার মনের মধ্যে মানে পরীক্ষা দেওয়ার সময় কনফিডেন্স হারিয়ে গেছিল। কনফিডেন্স নিজের মধ্যে আনার জন্য কি করিস তুই? সেটা আমার মানে মেডিটেশন করাটা খুব ইম্পর্টেন্ট। মেডিটেট করিস কনফিডেন্স আনার জন্য?
আর এমনি যেহেতু মেন্টাল হেলথের জন্য বা নিজের ফিজিক্যালি ফিট থাকার জন্য এক্সারসাইজ করতাম, যেহেতু আমার ফিজিক্যালি আমার বিভিন্ন ধরনের অপারেশন হয়েছিল, তাই জন্য আমার অনেক স্টাডিটা অনেক হ্যাম্পার হতো, তাই জন্য আমাকে 1 আওয়ার্স করে এক্সারসাইজ করতে হতো রেগুলারলি। যদি আমি এক্সারসাইজ সেটা কি পড়াশোনাতে হেল্প হতো, যে একটু এক্সারসাইজ করলে ভালো করে কনসেন্ট্রেট করতে পারছি এরকম হতো? হ্যাঁ, কারণ যদি এক্সারসাইজ কোনোদিন না করতাম তাহলে সেদিন আমার পড়াশোনাতে অনেক বডিতে পেন হতো, এই জন্য আমি পড়াশোনা করতে পারতাম না, বডি সেখানে আমার টাইম ওয়েস্টই হতো। এক্সারসাইজ তোকে এরকম না এক্সারসাইজ করতে হবে, তোকে এক্সারসাইজ করতে হবেই, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক কিছু জিনিস আমরা শুনলাম, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে শুনেছো যে ও এক্স্যাক্টলি ও কিভাবে পুরো পড়াশোনাটা করতো। তোমাদের সবাইকে এটাই বলবো, যতগুলো পয়েন্ট ও বললো প্রত্যেকে ভালো করে ফলো করো, এবং তোমাদের প্রত্যেকে ডেফিনেটলি এই পয়েন্টগুলো ফলো করলে রেজাল্টে ইমপ্রুভমেন্ট আসবে। আর যদি কোনো এরকম প্রশ্ন থাকে যেটা রাইতিকে জিজ্ঞেস করতে চাইছো কিংবা আমাদেরকে জিজ্ঞেস করতে চাইছো, তাহলে কমেন্ট সেকশনসে লেখো। আর রাইতি, তোকেও আরেকবার কংগ্রাচুলেশনস এত সুন্দর একটা রেজাল্ট করার জন্য। মেডিকেল কলেজে খুব ভালোভাবে যাও, সেখানে পড়াশোনা করো এবং খুব ভালোভাবে একটা সাকসেসফুল ডাক্তার হও, এটাই আমরা চাইছি। প্রেপারের এন্ড থেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার।